নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা হৃদয় দিয়ে হৃদি এর পঞ্চম পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। সন্ধ্যা হয়ে গেছে। ঘরের মধ্যে আধার জমাট হয়ে উঠেছে বেশ। রায়খড়ি ধীরে ধীরে চোখ খুলল। ঘামে সর্বাঙ্গ ভিজে গেছে, শরীরটাও অত্যন্ত দুর্বল। কিন্তু ওর মনেই নাই সকালের ঘটনাগুলো। উঠল, গিয়ে বিছানাতেই টলে পড়ে গেল। অল্প অল্প করে মনে পড়ল সকালবেলার কথাগুলো। নিজে নিজেই অনুভব করল জ্বরটা নেমে গেছে। একখানা ছেঁড়া ন্যাকড়া জোগাড় করে গা হাত একটু মুছে নিতে হবে। আবার আস্তে উঠল রায়খড়ি। খাটের বাজু ধরে দাঁড়ালো। তারপর টলে টলে গেল দরজাটার কাছে। খুলে একবার বাইরে যাবে, কিন্তু আশ্চর্য, দরজা যে খোলে না বাইরে থেকে, বন্ধ। রায়খড়ির সর্বাঙ্গ কেমন যেন হিম হয়ে আসতে লাগলো। বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে ওরা তবে রায়খড়িকে মেরে ফেলবে নাকি? কাঁপতে কাঁপতে রায়খড়ি ওই দরজার গোড়াতেই বসে পড়ল। আবার ওর চেতনা লুপ্ত হয়ে আসছে, কিন্তু অতি কষ্টে ও নিজেকে সজ্ঞান রাখতে চাইছে। ভাবতে চাইছে কি এমন সে করেছে যাতে গাঁয়ের লোক তাকে এমনভাবে মেরে ফেলতে চায়। মাথাটা ঝিমঝিম করছে ভাবতে গিয়ে। কতক্ষণ বসে আছে কে জানে। হঠাৎ দরজা খোলার শব্দ পেল। সেকালের মজবুত শিকল ছনছন করে বেজে উঠল ওপাশে। তারপর ছড়াৎ করে দরজাটাকে ঠেলে দিল। কিন্তু রায়খড়ির গায়েই লাগলো দু পাট কপাট। অতি কষ্টে রায়খড়ি একটু সরে দরজাটা খুলে চাপার জায়গা করে দিয়ে চেয়ে দেখল টর্চ হাতে গণেশ। গুন্ডা দ্বারা যেন আক্রান্ত হয়ে যাচ্ছে, ভয়ে অতখানি বিবর্ণ হয়ে উঠল রায়খড়ি। ছেঁড়া কাপড়টা দিয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকতে ঢাকতে বলল, এত রাতে তুমি কেন গণেশদা? যাও, চলে যাও। ভয় কি রে? ভয় কি? আমি তোর কিছু মন্দ করব না। গণেশ আশ্বাস দিয়ে হাতের জিনিসগুলো নামালো। কিন্তু গণেশের মতো গাঁজারে চরিত্রহীনকে আশ্বাস করা অসম্ভব এখন রায়খড়ির পক্ষে। তুমি চলে যাও গণেশদা, চলে যাও। রায়খড়ি চট করে বাইরে এসে বারান্দার ভাঙা ইটের স্তূপের ওপর দাঁড়ালো গিয়ে। গণেশ আবার অভয় দিয়ে বলল, আমাকে একটু বিশ্বাস কর রায়খড়ি, আমি তোর ঘরের চাবি খুলে দিতে এসেছি লুকিয়ে, আর এই ফল আর মিছরি কিনে এনেছি। ওইসব চাই না আমার, তুমি যাও, চলে যাও। গণেশের মুখখানা বেদনার্ত হয়ে উঠল। করুণ হেসে বলল, যাচ্ছি আমি, আয় তুই শুয়ে পড়, জ্বরটা নেমেছে তো, আয় শো। কিন্তু রায়খড়ি ওই বুড়ো শম্ভুশালা তোকে বিয়ে না করে কিছুতেই ছাড়বে না জানিস। তার থেকে আমি কি এমন মন্দ পাত্র রায়খড়ি? তুমি চলে যাও গণেশদা, আর একটি কথা বললে ভালো হবে না। গাঁজা আমি একাত্র খাই, তা লয় ছেড়ে দিব। মায়েরই বলছি রায়খড়ি, মা কালী দিব্যি করে বলছি। যাবে না তুমি? টর্চের আলোয় গণেশ দেখলেও রায়খড়ির টানা চোখে রোষবর্ণী প্রদীপ্ত হচ্ছে, মুখখানা লাল হয়ে উঠেছে। বলল, বিভুর আশা তুই করিস না রায়, ওর বাবার সাথে হবে না শম্ভু ঘোষের হাত থেকে তোকে বাঁচায়, তার থেকে আমি। চুপ করো, যাও এখান থেকে। রাত দুপুরে সোহাগ জানাতে এসেছ, মরবার জায়গা পাওনি? গণেশ আর কোনো কথা না বলে
চলন্ত টর্চটাও এখানে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। টর্চ নিয়ে যাও তোমার, রায়খড়ি চিৎকার করে বলল। গণেশ ফিরে এসে টর্চটা তুলে নিয়ে বেরোতে যাবে, উঠানে কে যেন ঢুকছে দেখতে পেল। চট করে গণেশ একটা ভাঙা দেওয়ালের কোণে লুকিয়ে পড়ল। টর্চটা দিল নিভিয়ে। রায়খড়ি কিন্তু ভয়ে আর লজ্জায় অর্ধমৃত হয়ে উঠেছে। যে ঢুকলো সে প্রথম কথা বলল, গণেশদা ফিরেছে সই? ভাঙা ইটের স্তূপে হোঁচট খেয়ে খোঁড়াতে খোঁড়াতে এসে উঠল বিশাখা। আরও দেখছিলাম যে। বলে রায়খড়ি চুপ করে রইল। গণেশ ইতিমধ্যে ফিরে আলোটা জ্বালাতেই বিশাখা অনুযোগ করল, আচ্ছা ভাই, তুমি যা হোক, সারা গা খুঁজেছি তোমাকে, চাবিটা আমাকে ফিরিয়ে দিয়ে গেলে না কেন? সময় হলো না শাখা, ওপারে গিয়েছিলাম রাইকে ধরে ঘরে আনতে, কাঁপছে থরথর করে। বিশাখা রায়খড়িকে দেখল, জ্বর ছেড়ে গেছে। কোলে জড়িয়ে টেনে আনতে আনতে বলল, অনেক কথা আছে সই, আয়, গা ধুবি নাকি? সারা দিন জ্বরে চেতন ছিল না, না ভাই? গা ধুয়ে কাজ নাই, চল শুকনো গামছায় গা মুছে দি। তুই আমাকে একবার ঘাটে নিয়ে চল বিশাখা। চল, তুমি এখন যাও গণেশদা, কাল সকালে কথা হবে। তোমাকে এখানে কেউ দেখলে আর রক্ষে রাখবে না। যাও তুমি ভাই। যাই। এই টর্চটা রইল রে শাখা, আর ফল মিছরি ওইখানে রেখেছি, খাওয়াস। গণেশ চলে গেল। গণেশের দেওয়া টর্চ নিয়ে বিশাখা রায়খড়ির হাত ধরে নিয়ে এলো গঙ্গার ঘাটে। মাতা ভাগীরথী ধীরে ধীরে বয়ে যাচ্ছেন। অন্ধকার জলের ওপর দু একখানা নৌকা ছলাৎ ছলাৎ শব্দে সাঁতার কেটে যাচ্ছে। ওপারে শহরের আলোয় ছায়া পড়েছে জলে, কাঁপছে সে ছায়া। রায়খড়ি তার পূর্বপুরুষের বাঁধানো ঘাটে দাঁড়িয়ে দেখতে লাগলো। উপরে আকাশ অনন্ত নক্ষত্র নিয়ে স্থির। ওইখানে নাকি যায় সব মানুষ মৃত্যুর পরে। কি একটা বইয়ে পড়েছে রায়খড়ি। মিছে কথা। ওই অত কাছে অমর উজ্জ্বল হয়ে যদি তারা থাকতেন, তাহলে কি তাদের একমাত্র বংশদ্বীপ রায়খড়িকে বাঁচাতে আসতেন না তারা? বিশাখা স্নেহ ভরে ডাক দিল, সই। রায়খড়ি তাকালো ওর দিকে। বিশাখা সকালের ঘটনার পর থেকে এতক্ষণ সমস্ত কথা বলে গেল ওকে। শেষে বলল, জ্বর জারির দোহাই দিয়ে 2-4 দিন কাটাতে হবে সই, তার মধ্যে বিবুদা এসে পড়বে, তাহলেই একটা উপায় হয়ে যাবে, নাকি বলিস? কিছু না বলে রায়খড়ি সোপান বেয়ে জলে নামলো। হাঁটু কটি এক বুক জলে নেমে গেল রায়খড়ি। বিশাখা ব্যস্ত হয়ে বলল, কি করিস সই? সারাদিন জ্বর গেছে, নাইবি নাকি? রায়খড়ি সত্যিই ডুব দিল মা গঙ্গার স্নেহ শীতল জলে। বিশাখা সবাই বলল, সই সই, এই জ্বরের ওপর রাতের বেলা ডুব দিলি? ভয় কিলো, কিছু হবে না আমার, জম আমাকে ভুলে গেছে সই। নিউমোনিয়াও হবে না, ব্রঙ্কাইটিসও না, দেখে নিস তুই। রায়খড়ি এক বুক জলে দাঁড়িয়ে পরনের কাপড়খানা খুলে বেশ করে কেচে নিল। তারপর সেটা আস্তে নিংড়ে, জোরে নিংড়ালে হোড়ার অস্তিত্ব থাকবে না। পরে আবার তারপর সিঁড়ি বেয়ে উঠে এলো সেই বেলতলার কাছে চণ্ডী মণ্ডপে। মা দুর্গার শূন্য বেদি, কিন্তু রায়খড়ি জানে ও বেদি শূন্য নয়। ওখানে আজও মা দুর্গা জ্ঞান শক্তি বিদ্যা লক্ষ্মীর সঙ্গে অসুর নাশিনী ও শিব নাশিনী রূপে বিরাজিতা। ভূমিলগ্ন হয়ে প্রণাম করল রায়খড়ি। হয়তো নিউমোনিয়া কিংবা ব্রঙ্কাইটিস হবারই প্রার্থনা করল। তারপর উঠে বলল, তুই বাড়ি যাবি না থাকবি এখানে সই? যাব না, চল, দুধ হয়তো জুড়িয়ে গেছে, গরম করে দি, খা একটু। ওরে বাবা,
দুধ এনে দিস তাহলে। আমাকে বাঁচিয়ে রাখতে তোর এত সাধ কেন সই? শোবার ঘরের দিকে চলতে চলতে রায়খড়ি প্রশ্ন করল বিশাখাকে। বিশাখা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বিভুদার কথাটা ভাবছি। সই, ও তোকে না পেলে। থাম, যেখানে আছে সুখে থাক। আমার সর্বস্ব আমি দিয়েছি ওকে, আর আমার কিছু নাই দেব। যা ছিল নিয়ে গেছে সই, ওর আর আসবার কি দরকার? ঘরে পৌঁছলো দুজনে। বিশাখা টর্চের আলোতে এদিক ওদিক খুঁজে কয়েকটা কাঠকুটো জোগাড় করে দুধ গরম করল। রায়কড়ি ততক্ষণ তার মুখস্থ করা স্রোত পাঠ করছে। গরম দুধ খেয়ে রায়খড়ি কিন্তু আরো বেশি ক্লান্ত হয়ে পড়ল। ভিজে কাপড়টা ছাড়িয়ে ওকে বেনারসি খানায় বিশাখা পরিয়ে দিয়েছে। বেশ কনে বউয়ের মতো দেখাচ্ছে। বিশাখা তাই দেখে শোকের অধিকারে বলল, বিবুদা এলে আমি এক্ষুনি তোর বিয়ে দিয়ে ফেলি। কনের মতোই দেখাচ্ছে তোকে ভাই। রায়খড়ি শুধু হাসলো এক ফোঁটা। চল শুবি, আমি দুটো খেয়ে আসি বাড়ি থেকে। যা, তুই খেয়ে আয়। সারাদিন শুয়ে থেকেছি, বসি একটুখানি। বসে থাকতে পারবি না সই, চল শুইয়ে দিই। না, তুই যা। রায়খড়ি ঘরের বাইরে এসে সেই ইট ভাঙা দেওয়ালটায় ঠেস দিয়ে বসল। বিশাখা নিরুপায় হয়ে বলল, আমি চট করে আসবো, এই আলো রইল, থাক তাহলে। রায় কোনো উত্তর দিল না। বিশাখা ধীরে ধীরে বেরিয়ে গেল। বিশাখা হয়তো এখন তার বাড়ি পর্যন্ত পৌঁছয়নি। ডিজো লণ্ঠনের উজ্জ্বল আলোয় এসে পড়ল উঠানে। কে? রায়খড়ি সভয়ে প্রশ্ন করল। আমি রে, রাঙাকর্তা। এখন ভালো আছিস তো রায়? রায়খড়ি ইতিমধ্যে দাঁড়িয়ে উঠেছে। ও দেখতে পেল লণ্ঠন হাতে রাঙাকর্তা। তার তার পেছনে শম্ভু ঘোষের গোফের জঙ্গল উকি দিচ্ছে। ঢোক গিলে গলাটা ভিজিয়ে রায় বলল, হ্যাঁ ভালো আছি। রায়খড়ি পাটি পাটি করে ওর বিবরের দিকে এগুচ্ছে। ঘরে ঢুকে তসলা এঁটে দেবে ও। কিন্তু শম্ভু ঘোষ এগিয়ে এসে বলল, শাখা যে তাকে বলেছিলি, কই সে? আসবে এক্ষুনি, খেতে গেল বাড়িতে। রায়খড়ি ওর ঘরের চৌকাঠের কাছে এসে পড়ল। রাঙাকর্তা উঠে এসে ওর হাত ধরে বলল, জ্বর হয়েছে বলছিলি যে, কই? গা তো বেশ ঠান্ডা। চান করলি না কি রে রাত্রিরে? হুম, জ্বর ছেড়ে গেছে। জ্বরটার কিছু নয়, ওইসব ভয়ে বলছিলি বুঝলে রাঙাকর্তা। যাক, ভয় তোমার কিছু নাই রাই। আমি এমন একটা বাঘ ভাল্লুক কিছু তো নই যে ভয় করতে হবে। তবে কি না, মেয়েটা শ্বশুরবাড়ি গেল, আমাকেও দেখবার কেউ নাই, তোমারও কেউ নাই। আর ছেলে মানুষটি তো নাও তুমি রাই, বিয়ের বয়স পার হয়ে গেছে। এরা পাঁচজন আমাকে ধরেছে, মিত্তির বংশের যেন কলঙ্ক না পড়ে। তাই আমি করতে চাইছি বিয়ে। এখন যদি একটা ছেলে পিলে হয়তো। একটু থেমে আবার বলল, মেয়ের তো আমার কিছুর অভাব নাই, বড়লোক জামাই, মোটা মাইনের চাকরি করে, তাই ভাবছি আমার যা কিছু তোমারই থাকবে। আর আমি দুদিন একটু আরামে। রাঙাকর্তা কথাটা লুফে নিয়ে বললেন, শম্ভু কি আর রাজি হতে চায় রায়খড়ি? আমরাই ঘরে ধরে বেঁধে রাজি করিয়েছি। জ্বর তো নেই তোর, আজকের লগ্নটা খামোকা নষ্ট হলো। আবার কবে বিয়ের দিন আছে? ঘোষ প্রশ্ন করল। অরক্ষণে মেয়ের আবার দিন কি বাবাজি? ওই কালই ঠিক হয়ে যাবে, বারবেলা 13 স্পর্শটা বাদ দিলেই হবে। কি খেয়ে দিতে চাই? চুলগুলো ভিজে রয়েছে। সত্যি তোর জ্বর? হুম। রায় রাঙাকর্তার হাত ছাড়িয়ে ঘরের মধ্যে গিয়ে ঢুকল। শম্ভু ঘোষ আলোটা নিয়ে ঘরের ভিতরে এসে দেখল বিছানাটা। ঘরের এক কোণ ও কোণ কাঠের সিন্দুক। তোমার ঠাকুরদা সেই নীলার আংটিটা কই রাই? ঘোষ জিজ্ঞাসা করল। আছে ওইখানে কোথাও, বলে রাই বিছানায় শুয়ে ছেঁড়া কাঁথাটা গায়ে টেনে নিল।
ম্লান প্রদীপ শিখার মতো চোখ দুটি ধীরে ধীরে মুদে আসছে ওর। ক্লান্ত গণ্ডে কোমল ছায়া পড়ছে অবসাদের। ফিতের চুলের গোছাটা বাঁ দিয়ে বালিশের ওপারে ফেলে দিয়ে রাই পাশ ফিরে শুল। যা হয় হোক, ও আর ভাবতে পারছে না। কালই ওকে মালা বদল করে নিয়ে চলল বাবাজি, নইলে এই দৈত্যপুরীতে দেখবে কে ওকে? হ্যাঁ, যেতে চাই তো আজই আমি নিয়ে যেতে পারি। না না, সেটা ঠিক হবে না। বিয়ের আগে কোণে কখনো শ্বশুরবাড়ি গিয়ে থাকে? হে, কি যে বলো। থাক, কালই যাবে তাহলে। ঘোষ কাছে এসে কপালে হাত দিল। কাঁথাটা তুলে ভালো করে গায়ে চাপিয়ে দিয়ে গিয়ে দেখে নিল আর একবার রায়খড়ির বর্ষা নদীর মতো ভরা যৌবন। পুষ্ট নিতম্ব, পুষ্পিত বুক, পেলেপ্ত নিমা। চোখে যে তার লালসার ক্ষুধা চলছে, রায়খড়ি সেটা দেখল না। চোখ করে বুজে রয়েছে, কিন্তু দেখল আর একজন, রাঙা কর্তা। ঘোষের থেকে বয়সে প্রায় 10 বছরের বড়, কিন্তু হলে হবে কি, 16-18 বছরের মেয়েদের ঠাকুরদা সেজে তাদের গায়ে মাথায় হাত বুলিয়ে কেউ কিশোরী নারীর সম্ভোগের বিকৃত আনন্দ ভোগ করে। রায়খড়ির দৃষ্টি ওর মোটেই তার থেকে ভিন্ন নয়, কিন্তু সেই সুযোগ ওর নাই। ঘোষের তা আছে। কাজেই ঘোষের মারফত ও নিজের ইচ্ছেটা সফল করতে চায়। ঘোষের লোলুপ দৃষ্টিটা তাই দেখে নিল রাঙাকর্তা। ঠোঁটের কোণে হাসি ফুটেই মিলিয়ে গেল তার। মুখেই বলল, কালই তোমার ঘরে ওকে দিচ্ছি বাবাজি, তারপর যত ইচ্ছে দেখো। চলো এখন। এমনি একলা পড়ে থাকবে? শাখা আসুক না, তারপর যাব আমরা। তাই তো ও থাকে, একলাই থাকে বলে রাঙাকর্তা মুচকি হাসল। উঠে দরজাটা দিক। রাই, ওঠো, আমরা যাচ্ছি। ও রাই। রাইয়ের সাড়া পাওয়া গেল না। গলা করছে নাকি? আচ্ছা তো মেয়ে, ও রায়খড়ি। রাঙাকর্তা ধমকের সুরে ডাকলেন। চোখটা একবার খুলেই বুজে গেল। রাঙাকর্তা আরো চড়া সুরে বললেন, ওঠ না এই। আহা, থামো। ঘোষ রাঙাকর্তাকে থামিয়ে রায়খড়ির মাথাটা তুলে ধরল। কাঁপছে রায়খড়ি, ভীষণ কাঁপছে, থর থর করে কাঁপছে। শীতেই কাঁপছে হয়তো। ছেঁড়া ময়লা কাঁথাটা সমেত ঘোষ ওকে জড়িয়ে ধরে কাঁপুনিটা থামাতে চাইছে। রাশিকৃত পদ্ম ফুল যেন ওই ছেঁড়া কাঁথার তলায়। রায়খড়ির সমস্ত দেহ কুকুরে গুটিয়ে এতটুকু হয়ে এলো, কিন্তু কাঁপছে। তাহার দেহের কাঁপুনিতে ঘোষও কেঁপে কেঁপে উঠছে। সজোরে টিপে ধরল ঘোষকে। কাঁপুনিটা থামাবার জন্যই হয়তো। নির্দয় নিষ্ঠুর আসরিক বলে নয়, প্রিয়জনদের প্রশ্রয় পাওয়ার অধিকারে। রাঙাকর্তা আর থাকতে পারল না। লণ্ঠনটা নামিয়ে রেখে রায়খড়ির পায়ের নিকট ধরল গিয়ে। কাঁথাটা একটু তুলে আবার ভালো করে ঢেকে দিল কোমর থেকে পা পর্যন্ত। দুটো মানুষের চেষ্টাতেও কম্প থামছে না। রায়খড়ির পায়ের পাতা থেকে কোমর পর্যন্ত রাঙাকর্তা উবু হয়ে বুক দিয়ে চেপে রেখেছে। শ্রীবাসের সঙ্গে বিশাখা এসে ঢুকলো ঘরে। কি হয়েছে? কই ছাড়ুন তো দেখি। সই সই। ওমা, চেতনা নাই যে? টিপে মেরে ফেললে নাকি তোমরা? গলা টিপে মেরে ফেললে? বিশাখা আর্তনাদ করে উঠল। ছড়ছড় করে জল পড়তে লাগলো চোখের ওপর। থাম থাম শাখা, জ্বরে কাঁপছে। গলা টিপে মেরে ফেলে নাকি কেউ? বললে ঘোষ। যাও সরো তোমরা। সই, বাবা, ও বাবা, একটু জল দাও। ঘোষই জলের গ্লাসটা এগিয়ে দিল। চোখে মুখে ছিটিয়ে দিতে দিতে বিশাখা ডাকলো, সই, অসই, সই। না, কোনো সাড়া পাওয়া গেল না। শুধু কাঁপুনিটি তেমনই রয়েছে। কাঁথার ভেতর ঢুকে বিশাখা ওকে কোলের মেয়ের মতো জড়িয়ে ধরল। জোর করে আঙুল ঢুকিয়ে মুখের হাঁটা খুলে দিল। একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল রায়খড়ি। চোখ খুলল। বাবা, একটু জল গরম করে দাও। দাও বাবা।
আমি দিচ্ছি বলে গণেশ এসে দাঁড়ালো ঘরে। দুধ গরম করবার জন্য কাঠকুটো যে কটা অবশিষ্ট ছিল, গণেশ তাই জেলে সেই দুধের বাটিটাতেই জল গরম করতে লেগে গেল। ঘোষা রাঙাকর্তা অন্য কিছু করার মতো না পেয়ে বলল, রাতটা কোনো রকমে কাটুক, কাল সকালেই ওপার থেকে ডাক্তার আনবো। কিছু করতে হবে না, আপনি বিয়ে করার কথাটা 3-4 বন্ধ রাখুন দেখি, বলল শাখা। রাঙাকর্তা বলল, বন্ধ রাখলে চলবে কি করে? কালই বিয়ে দিয়ে ঘোষের বাড়ি নিয়ে যেতে হবে, না হলে চিকচ্ছে করবার কে, দেখবেই বা কে? বিশাখা ক্রুদ্ধ চোখে চাইল রাঙাকর্তার প্রাণে একবার, তারপর মুখ ফিরিয়ে বলল, বাঁচুক আগে, তারপর বিয়ে। জমে যদি না নেয় তো নিও তোমরা। সই সই ও সই। মাগো। রাই রোগ যন্ত্রণায় অব্যক্ত শব্দ করছে। বিশাখা গরম জল খানিকটা খাইয়ে দিয়ে অন্য সবাইকে বলল, যাও সব, আমি দুয়ার বন্ধ করব। উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে কেটে গেল রাতটা। সারা রাত রায়খুড়ি ছটপট করছে, আর সারা রাত বিশাখা আতন্দ্র থেকে ওকে পাহারা দিয়েছে, কিন্তু জম তো নিল না, এলো না। ভোরের দিকে রায়খুড়ির বেশ জ্ঞান হলো। গা খুবই গরম, কিন্তু চোখ মেলে বলল, রাত না দিন এখন সই? রাত আর নাই। ভুললে উঠেছে ঝুঁচকি। এখন কেমন লাগছে সই? ভালো? বেশ ভালো লাগছে। ক্লান্ত রায়খুড়ি পাশ ফিরল। নেবু খাবিল? দি এক কো? না, জল দে এক ঠোক। বিশাখা জল দিল। ঠকঠক করে খানিকটা খেয়ে রায়খুড়ি উঠে বসতে গেল। থাম থাম, উঠিস না এখন। বিশাখা ধরে ফেলল ওকে। বাইরে যাবি তো চল, আমি ধরে নিয়ে যাই। রায়খুড়ি ওই উঠবার চেষ্টাটুকু করেই আবার নেতিয়ে পড়ল খাটে। অনেকক্ষণ চুপ করে পড়ে রইল সে। বিশাখা ওর গায়ে হাত বুলাচ্ছে আর ভাবছে, গত রাত্রে জলে ডুব দেওয়ার জন্য নিশ্চয়ই সইয়ের নিউমোনিয়া কিংবা অমনি একটা কিছু হয়েছে হয়তো। ও আর বাঁচবে না। কিন্তু বাংলাদেশের কুমারী মেয়েদের জমের অরচিত্ত প্রমাণ করে দিতে সত্যি রায়খুড়ি আবার উঠে বসল। বিশাখা ধরে ফেলে বলল, বাইরে যাবি? বিশাখা ওকে জড়িয়ে ধরে উঠোনের ওদিকে নিয়ে গেল। কুয়ো থেকে জল তুলে দিল মুখ ধোবার জন্যে। বলল, বস তুই, আমি একটা নিম ডাল ভেঙে এনে দিই। বলে বিশাখা গেল বাড়িটার ভিতর দিকে। অজস্র নিম গাছ আপনা আপনি গজিয়ে উঠেছে ভাঙা স্টক স্তূপে। তারই দুটো ডাল ভেঙে দুজনে দাঁতন করবে। রায়খুড়ির গায়ে ঘামের পরনের কাপড়খানা চটচট করছে। ঘটির জলে হাত পা মুখ ধুতে ধুতে ও কাপড়খানা ছেড়ে ফেলল। সকাল হয়ে গেছে, কিন্তু ওর বাড়িতে তো বিশাখা ছাড়া কেউ নেই। আর লজ্জার কোনো কারণ নাই। আজ আর ও গঙ্গার ঘাটে যেতে পারবে না। তাই বিশাখা ওপাশ থেকে চেঁচিয়ে বলল, ছেড়ে রেখে দে, আমি কেচে নিয়ে আসবো। রায়খুড়ি তাই করল। বারান্দার ভাঙা রেলিংয়ের ওপর ছেঁড়া ময়লা শাড়িটি ঝুলছিল। সেইটা তুলে পড়বে ভেবে আস্তে এদিকে ঘুরে এগিয়ে যাচ্ছে, দিয়েও সম্পূর্ণ অনাবৃত। পাটি পাটি করে ও চলছে, বড্ড দুর্বল। সদর দরজার কাছে অন্ধকার মতো কোনটায় কে যেন থেমে গেল। কেউ। রায়খুড়ি দ্রুত এসে কাপড়খানা তুলতে গেল, কিন্তু সে কাপড়ের আর কিছু মাত্র আঁশ নেই। টান পেতেই অনেকখানি ছিঁড়ে গেল সেটা। উবু হয়ে সাবধানে খুলে নিল। সময় লাগলো 8 মিনিট খানেক। ততক্ষণ ওই নির্লজ্জ লোকটা হয়তো তাকিয়ে দেখছে ওকে। কিন্তু রায়খুড়ি মাথা তুলল না। কাপড়খানা যথাসাধ্য যত্ন যতটা সম্ভব তাড়াতাড়ি পরে নিয়ে আবার কুয়োর তলার দিকে এগিয়ে যেতে লাগলো। পিছন থেকে ডাক এলো, রায়। কে ডাকছে তা রায় পূর্বেই বুঝতে পেরেছে। ডাকের কোনো জবাব না দিয়ে
কুয়োতলার বড় পাথরটায় বসতে বসতে বলল, মাথা ঘুরছে সই, এদিকে আয়। বিশাখা তখন গাছ কোমর বেঁধে নিমডাল ভাঙছিল একটা ভাঙা দেওয়ালের ওপর দাঁড়িয়ে। সইয়ের ডাক শুনে তাড়াতাড়ি এসে দেখল উঠানের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে শম্ভু ঘোষ। হাতের লাঠিটা কোনো পুরুষের কে জানে, তেল খেয়ে চিকচিক করছে। বিশাখাকে দেখেই বলল, ভাবনায় সারা রাত আমি ঘুমোতে পারি নাই। শাখা এখন আছে কেমন? পটল আর গণেশকে পাঠালাম ডাক্তার আনতে, এই তো ঘাট থেকে আসছি। জ্বর কি আছে এখনো? ধান দিলে ক্ষয় হয় গায়ে। বিশাখা এসে রাইকে ধরল জাপটে। কচি নিমডাল একটা ধুয়ে ওর হাতে দিয়ে বলল, নে চট করে মুখ ধুয়ে ফেল। গরম চা খাবিল একটুকু? কোথা পাবি? রাই প্রশ্ন করে হেসে। ভাঁড়ে মা ভবানী বলে রাই নিমডালটা আস্তে চিবুতে লাগলো। ঘোষ বলল, চা আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি রাই, মুখটা ধুয়ে শুয়ে পড়োগে তুমি। শুনছিস শাখা, এমন করে বসিয়ে রাখিস নে, জ্বর হয়েছে। আমি চা নিয়ে আসছি। থাক ঘোষ জ্যাঠা, চা আমি খাই না। রাইখড়ি নিজেই জবাব দিলে। তাহলে কি খাবে? আর এমন করে একলা পড়েই বা কতদিন থাকবে? তাই তো বলছি যে আজই সন্ধ্যাবেলা তোমাকে নিয়ে যাব আমি। এত তাড়া কেন? ভালো যদি হই তো না হয় যাব তোমারই ঘরে। আগে বাঁচি। বাঁচবে না কি গো? ওসব খারাপ কথা বলো না রাই। জ্বর হয়েছে, দুদিনেই সেরে যাবে। হ্যাঁ, সেরে যাবই, কিন্তু সবার আগে আমি এ ঘর ছেড়ে কোথাও যাব না। রাইখড়ি জল মুখে দিয়ে দাঁত মাজতে লাগলো। ঘোষ বলল, বেশ, তা আমার তো কোনো আপত্তি নয়। ঘোষ বলল, বেশ, তা আমার তো কোনো আপত্তি নাই। ডাক্তার আসুক, দেখি কি বলে। দরকার হয় এখানেই সব ব্যবস্থা করে নিতে হবে। মুখ ধুয়ে শুয়োগে তুমি। সাকি খাবে না? না। রাইখড়ি মুখটা ধুয়ে নিল, তারপর উঠে দাঁড়ালো। ঘোষ এখনো দাঁড়িয়ে, তাই উঠে দাঁড়াতেই কুণ্ঠা জাগছে। কারণ দাঁড়ালেই ওর বর্ধিত অঙ্গ প্রত্যঙ্গ ছেঁড়া শাড়ির আবরণকে অস্বীকার করবে। তাই বলল, আপনি যান এখন, দেখি কতটা জ্বর। ঘোষ এগিয়ে এসে রাইখড়ির গায়ে, পিঠে, কপালে হাত দিল। বিশাখার থেকে করুণ দৃষ্টিতে চাইতে লাগলো রাইখড়ি। কেন বিশাখা ওকে ঘরে নিয়ে যাচ্ছে না? কেন বিশাখা নিজের আঁচল দিয়ে ওকে ঢেকে দিচ্ছে না? ওর আজ আর গতকালকের মতো শক্তি নাই, কুটোটি তুলতে পারছে না ও আজ। কিন্তু মনের চড়ে শেষে এগিয়ে গেল রাইখড়ি ঘরের দিকে। বলল, আমায় ধরে শুইয়ে দে শাখা। কিন্তু আশ্চর্য লোভী ওই ঘোষ, নির্লজ্জতার শেষ নাই তার। নিজেই এগিয়ে এসে রাইখড়িকে দুহাত দিয়ে ধরে হাঁটতে লাগলো। নিরুপায় রাইখড়ি ঈশ্বরের কাছে শুধাও বলল, হে ঠাকুর, তুমি দেখো। ঘরের মধ্যে ওকে খাটে শুইয়ে দেবে ঘোষ, কিন্তু রাই বলল, ও বাসি বিছানায় শোবো না আমি, ওই মাদুরটা পেতে দে সই মেঝেতে। শাখা মাদুর পাচ্ছে। ঘোষ রাইখড়িকে ধরে আছে। হঠাৎ রাইখড়ির চোখ পড়ল ঘোষের চোখের দিকে। ওহ, ওই গোল দুটো চোখ কি সর্বগ্রাসী কামনায় ক্ষুধা। বাঘের মতন ঘোষ চেয়ে আছে রাইখড়ির দেহটার দিকে। না, বাঘের মতো নয়। বাঘের চোখে থাকে হিংস্র, আর এর চোখে রয়েছে লালসার উগ্র জ্বালা। রাই চোখ নামালো। তুচ্ছ একটা নারী দেহের ওপর মানুষের এতখানি লোভ হতে পারে, জানতো না রাইখড়ি। মাদুর পাতা হতেই ও ঘোষের বাহু বন্ধন থেকে পিছলে গিয়ে পড়ল সেখানে উপুর হয়ে। কান্নায় ওর সর্বাঙ্গ ফুলছে। অতি কষ্টে সামলে রইল। ভগবান, এর চেয়ে রাইখড়ি মরে যায় না কেন? আমি আসছি এক্ষুনি বলে ঘোষ রাইখড়ির উপুর হয়ে পড়া দেহটার দিকে দৃষ্টি বুলিয়ে পাছার ছেঁড়া জায়গায় পিঠের আঁচল টেনে ঢাকবার অছিলায়
আবার একবার ভালো করে দেখে নিয়ে আসতে বেরিয়ে গেল। বিশাখা এতক্ষণ চুপ করেছিল, এবার বললে, আটখড়ো নিবংশে যাক। খিদে পেয়েছে লসই, কিছু খাবি? চা আনবো আমি? না। কান্না ভরা গলায় জবাব দিল রায়খড়ি, তুই কোথাও যাস নে সই, বড্ড ভয় করছে আমার। ভয় কিসের? কি করবে ওই হারামজাদা? কি আর করবে, ওর ঘরেই শেষটায় যেতে হলো সই, আর উপায় নাই। রায়খড়ি ফুপিয়ে কেঁদে উঠল এতক্ষণে। কান্না বিশাখারও পাচ্ছে, কিন্তু কাঁদলে চলবে না। সাহসে ভর করে বলল, ভাবিস না তুই সই, বিবুদা নিশ্চয়ই আজ ফিরে আসবে দেখিস। রাই কোনো জবাব দিল না আর। টানা চোখ দুটো কচলে জলটাকে নিকড়ে বার করে দিয়ে পাশ ফিরে শুল। বিশাখা কি করবে ভেবে না পেয়ে কুয়োর জল তুলে মুখে ধুতে লাগলো বসে বসে। রোদ উঠেছে, জ্যোতির্ময় বিবস্মানের তপ্ত কাঞ্চন মূর্তি আকাশের নীল অবগাহন করছে। চণ্ডী মণ্ডপের পাশে বেলগাছটায় একটা রঙিন পাখি এসে বসল। শীত চলে গেছে, পাখিরা সব আসবে এবার। কোকিল, পাপিয়া, দোয়েল আসবে সবাই, শুধু বিবস্বান আর আসবে না। রায়খড়িকে ভুলে গেছে বিবস্বান, ভুলে গেছে। কেনই বা মনে রাখবে? রায়খড়ি কি তার যোগ্য? না কোনোদিন যোগ্য হতে পারবে ওর? ভালোই হয়েছে ভুলে গেছে। সই, বিশাখা ডাক দিল, চা নিয়ে আসি আমি ঘর থেকে, এক দণ্ডে আসবো এখনই। যা, রাই বলল, আমাকে গোটা কতক পদ্ম করবে তুলে দিয়ে যাবন, মালা গাঁথি। অসময়ে এমন অদ্ভুত ইচ্ছের কারণ খুঁজে পেল না বিশাখা, কিন্তু কয়েকটা ফুল দিল এনে। রাই গান ধরল, এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি। সকালের রোদটি বেশ লাগছে ওর। করবি ফুলগুলো নিয়ে নাড়াচাড়া করছে। মুঠো ফোড়ে খেয়ে ফেলবে নাকি? বেশ নরম সুন্দর টাটকা ফুলগুলো, খেলে বেশ হয়। কিন্তু করবি ফুলে বিষ আছে ও শুনেছে। ওই গাছটা ওর ঠাকুরদা পুঁতেছিল, মনে আছে ওর। বিষ খেয়ে রায়খড়িকে মরতে হবে বলেই ঠাকুরদা হয়তো বিষ গাছ পুঁতে দিয়ে গেছে। খাবে রায়খড়ি, খাবে? এক মুঠো ফুল মুখে ভরে দিল রায়খড়ি। এবারে চিবুবে, কিন্তু না, যদি খুব বেশি বিষ না হয়। এক্ষুনি যদি ওই ঘোষেরা এসে ডাক্তার ডেকে বমি করিয়ে বাঁচিয়ে তুলবে রায়খড়িকে, কিছুতেই মরতে দেবে না, কিছুতেই না। রায়খড়িকে সোনার পিছড়ায় রেখে ওরা পুষবে যে, মরতে দিলে চলবে কেন? অনর্থক বদনাম কিনতে চায় না রায়খড়ি। মরাও হবে না, কলঙ্কও থেকে যাবে না। থুতু করে ফেলে দিল রায়খড়ি ফুলগুলো। কারা সব আসছে? ডাক্তার এলো নাকি? না, অত শিগগির ওপার থেকে ডাক্তার আসবে না। আর কেউ হয়তো ঘষি, বাঘ ভাল্লুক খেয়ে যে আর না আসে। একটা একটা সাপ, কত সাপ যে আছে এই ভাঙা বাড়িতে। কই, কেউ তো আসে না রায়খড়ির কাছে। সাপগুলো ওর বন্ধুত্ব বর্জন করেছে, তাই আসে না। গুপির মাকে নিয়ে ঘষি এসে দাঁড়ালো। হাতে ভাজা খই এনেছে এক বাটিতে, অন্য হাতে এক গ্লাস কি যেন, ধোঁয়া উঠছে, চা বোধ হয়। রায়খড়ি অর্থ নির্মিলিত চোখে দেখল গুপির মার হাতে একখানা কাপড় আর একটা সেমিজ, নতুন। উঠো মা, উঠো, কাপড় ছাড়ো। গুপির মা বলল। এগিয়ে এলো মাদুরের কাছে। থাম, আস্তে উঠবি বলে খই ভর্তি বাটিটা নামিয়ে চায়ের গ্লাসটা রায়খড়ির মুখের কাছে ধরল। খাও দেখি একটু গরম গরম। আশ্চর্য, এতটুকু প্রতিবাদ করলো না রায়খড়ি। গ্লাসটা ঘোষের হাতে ধরা। রায়খড়ি দিব্যি চুমুক দিয়ে চলল। 2 ঢোক, 4 ঢোক,
বেশ লাগছে সকালের এই গরম চা। এই একটু আগে রায়খড়ি বিষ খেতে গিয়েছিল। এমন মুখ্য মেয়ে সে। কেন বিষ খাবে? কিসের জন্য খাবে? কোন দুঃখে খাবে বিষ? গরম মিষ্টি চা ঢুকু ঢুকু করে গিলতে লাগলো রায়খড়ি ঘোষের হাঁটুতে মাথার ভর দিয়ে। ঘোষের মুখ গোফের জঙ্গলের ভেতরে ঢাকা ঠোঁটে কতখানা আনন্দের হাসি ফুটেছে কেউ দেখবার নেই। বিশাখা এখনো ফেরেনি। ফিরলে দেখতে পেত হয়তো। 8 গ্লাস চা খেয়ে ফেলল রায়খড়ি। বলল, আর না, খাও আর একটু। না। ওর বুকের আঁচলটা টেনে ঘোষ ওর মুখ মুছিয়ে দিল। গুপির মাকে বলল, রাখ ওগুলো, শাখা এসে পড়াবে। তুই ঘরটা দেশ করে ঝাড় দিয়ে বিছানাটা ঝেড়ে পেতে দে দেখি, আর ওই বেনারসিখানা কেচে নিয়ে আয়। গুপির মা কাজে লেগে গেল তখনই। ঘোষ শুইয়ে দিল রায়খড়িকে। বলল, শাখা কোথায় গেল রায়? ঘরে গেল চা আনতে বলে রায় অর্ধনির্মিলিত চোখে চাইল ঘোষের দিকে। শুভ দৃষ্টিটার বিনিময় হয়ে গেল এই সকালেই। ঘোষ যে এমন মিষ্টি কথা বলতে পারে কে জানত। দুটো খই খাবে এখন? টাটকা গরম রয়েছে, নুন মরচি দেওয়া আছে, দেখো না, বেশ লাগবে। না থাক। আচ্ছা থাক, ডাক্তারবাবু আসুন, তারপর। ঘোষ ওর গালের পাশের টুকরো চুলগুলো কানের পিছনে সরিয়ে দিতে লাগলো। কানের ছেঁদা দুটো রয়েছে, একদিন ওতে ইয়ারিং ছিল। ঘোষ আজই একজোড়া পরিয়ে দেবে। হ্যাঁ, আজই। বিশাখা এলো চা দুধ নিয়ে। ঘোষ বলল, এসো শাখা। কি ওটা? চা। আরে এতটুকু দুধ, রাখ ওইখানে। চা আমি খাইয়েছি, দুধটা গরম করে খাওয়াবে তুমি। আর দেখো, কাপড়টা ছাড়িয়ে দাও তো, ডাক্তার এসে এই ছেঁড়া কাপড় দেখলে কি যে ভাববে। গুপির মা চটপট ঘরটা সাফ করে ফেলল। বিশাখা রায়খড়ির মুখের পানে চাইল। সত্যি সে কাপড় বদলাবে কিনা বুঝতে পারছে না বিশাখা। রায়খড়ি চোখের ভাষায় বলল, দে বদলে। আপনি আপনি সরো ঘোষ জ্যাঠা, আমি কাপড়টা ছাড়াবো। হ্যাঁ, আমি দেখি গঙ্গার ঘাটে ডাক্তার আসছে কিনা বলে ঘোষ বেরিয়ে গেল। গুপির মা গেল রায়খড়ি বেনারসিখানা কাচতে। বিশাখা ওকে সেমিজটা পড়াতে পড়াতে জিজ্ঞাসা করল, কি বুদ্ধি করলি সই? কোনো বুদ্ধি করি নাই সই, তোর বুদ্ধিটাই ধার নিয়েছি। রায়খড়ি মলিন হাসল। নির্বিবাদে কাপড় ছেড়ে রায়খড়ি শুলো গিয়ে ঘরের মধ্যের বিছানাটায়। তেল চিটে গদির ওপর একখানা সাদা চাদর পেতে দেওয়া হয়েছে, একটা ধোয়া ওয়ার বালিশেও। গুপির মাই করেছে এসব। আহ, শুয়ে বাঁচুক রায়খড়ি। কতদিন যে রায়খড়ি এমন সাদা ধবধবে বিছানায় শোয়নি, কত কাল, কত যুগ, কত মন্বন্তর। না, ঘোষ তাকে সুখেই রাখবে। নমুনা তো ভালোই দেখা যাচ্ছে। মুচকি হাসলো রায়খড়ি। হাসছিস যে সই? বিস্মিতা বিশাখা প্রশ্ন করল। এমনি, চিরকাল কি আর কাঁদবো লো? কত আর কাঁদবো ভাই? আবার হাসলো। রাই সুন্দর হাসি। মাজা দাঁতগুলো ছিকছিক করে উঠছে। ঠোঁট আর জিভের রক্তাভ যেন সদ্য ফোটা গোলাপের মতো। হ্যাঁ, রূপসী বটে মেয়ে। বিশাখা আঁচল থেকে একটা ডালিম বার করে বলল, খাবি? দেবো ছাড়িয়ে? কোথায় পেলি? ঘরের কাছে ধরেছে। বিশাখা ডালিমটা ভেঙে ওর ডালিমের রং দাঁতের ফাঁকে কয়েকটা দানা ফেলে দিল। চিবুচ্ছে রায়খড়ি। ঘরের ভাঙা কড়িটার দিকে চেয়ে রয়েছে। ওই কড়িটায় সিন্দুর দিয়ে লেখা আছে এই ঘরের তৈরির তারিখ, অর্থাৎ ওই তারিখে এই বিরাট প্রাসাদে প্রথম কড়ি পাতা হয়েছিল। তারিখ 1157 সাল 21শে বৈশাখ। কত বছর হলো? হিসেব করছে রায়খড়ি। বহুবার এই হিসেবও করেছে। 200 বছরের কিছু কম নয়। আর কয়েকটা বছর পার করলে পারলেই 200 বছর এই বংশের ধারাকে
জিইয়ে রাখতে পারবে রায়খড়ি। 2 শতাব্দী। মিত্র বংশের সর্বশেষ রক্তবিন্দু 2 শতাব্দী বেঁচেছিল বলবে লোকে। বাঁচবে রায়খড়ি? ওরাই বাঁচিয়ে রাখবে, ওই তার পূর্বপুরুষরা। কি ভাবছিস সই? কিছু না সই, একদম কিছু ভাবিস না। দে আর দুটো দানা। ডাক্তারকে সঙ্গে নিয়ে ঢুকলো ঘোষ, পটল, গণেশ। ঘোষ এসে রায়খড়ির কাছে দাঁড়িয়ে বলল ডাক্তারকে, কাল একেবারে চেতনা ছিল না। ডাক্তার কিছু না বলে স্টেথোস্কোপ বার করলেন। বুক পিঠ পরীক্ষা হলো, জিভ চোখ পরীক্ষা হলো, থার্মোমিটার দিয়ে জ্বর দেখা হলো। যত রকম যা আছে ডাক্তারি শাস্ত্রে সবই প্রায় হলো শেষ। ডাক্তার শেষকালে বললেন, সাদা জ্বর, ভয়ের কোনো কারণ তো নেই, 4-5 দিনে সেরে যাবে। ঘোষের মুখ আনন্দে উজ্জ্বল। ডাক্তার প্রেসক্রিপশন লিখতে লিখতে বললেন, নাম কি? রায়রানী, বলল ঘোষ। বারে, না, আমার নাম রায়খড়ি, আমার ঠাকুরদার দেওয়া নাম। রায়খড়ি চেঁচিয়ে প্রতিবাদ জানালো। ডাক্তার হেসে বলল, আচ্ছা, রায়খড়ি লিখছি। বেশ মেয়েটি, আপনি ওর বাবা? ঘরের সব কটা লোকই হেসে ফেলল, কিন্তু রায়খড়ি গম্ভীর মুখে বলল, আমার বাবা ওই ওপারে। ওর মুখের দিকে চেয়ে ডাক্তার 1 মিনিট চুপ করে থেকে বললেন, আমার ভুল হয়েছে মা, কিছু মনে করো না। রায়খড়ি চোখ বুজেই হাসলো একটু।